২০১৩ সালের ৫ই ফেব্রুয়ারি ঢাকা শহরের শাহবাগ মোড় হুট করে উত্তাল হয়ে ওঠে। চারিদিকে স্লোগান, মশাল, মিছিল আর ক্যামেরা লাইটের ঝলকানি। ওপর থেকে দেখে মনে হচ্ছিল এটা বুঝি এদেশের সাধারণ মানুষের নিজের ইচ্ছায় গড়ে তোলা কোনো আন্দোলন। কিন্তু আজ এক যুগ পর ২০২৬-এ দাঁড়িয়ে পেছনে তাকালে একটা বড় প্রশ্ন সামনে আসে। শাহবাগের ওই জাগরণ মঞ্চ কি আসলেই সাধারণ মানুষের আবেগের জায়গা ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল দিল্লির মাস্টার প্ল্যান আর শেখ হাসিনার চরম রাজনৈতিক চাল? একটা আন্দোলনকে কিভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল রূপ দেওয়া হলো, এর পেছনে ভারতের উস্কানি আর আসল উদ্দেশ্যটা বা কি ছিল? আর নিজের স্বার্থ উদ্ধার শেষে কিভাবে শেখ হাসিনা ওই আন্দোলনের নেতাদের টিস্যু পেপারের মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিল, তার পুরো সত্য আজ দিনের আলোর মতো পরিষ্কার। ঘটনার শুরুটা একটু মন দিয়ে শোনা যাক। ট্রাইব্যুনালে যখন জামাত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তার ঠিক পরপর হঠাৎ করেই কিছু ব্লগার আর অনলাইন অ্যাক্টিভিস্ট শাহবাগে এসে জড়ো হয়। তারা দাবি তোলে, যাবজ্জীবন কেন, ফাঁসি চাই। ৫ই ফেব্রুয়ারি দুপুরে যখন রায় হলো, তখন শাহবাগে কিন্তু মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ জড়ো হন। কোনো বড় ব্যানার না, কোনো বড় সাউন্ড সিস্টেম না, কোনো বড় পোস্টার না। কিন্তু অলৌকিক জাদুর মতো মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুরো পরিস্থিতিটাই বদলে গেল। বিকেল গড়াতে না গড়াতেই সেখানে বিশাল মঞ্চ খাড়া হয়ে গেল। চারপাশের রাস্তা ব্লক করে দেওয়া হলো। স্বাভাবিক নিয়মে একটা দেশে ১০ জন মানুষ যদি কোনো দাবি নিয়ে রাস্তা বন্ধ করে দেয়, তবে সেখানে সবার আগে লাঠি আর টিয়ার শেল নিয়ে হাজির হয় পুলিশ। কিন্তু শাহবাগে দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। ওপরের মহল যেন আগে থেকেই গ্রিন সিগন্যাল পেয়ে বসেছিলেন। তারা আন্দোলনকারীদের সরানোর কোনো চেষ্টাই করল না, বরং তাদের চারিদিকে একদম কড়া পাহারায় ব্যবস্থা করে দিল। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই আন্দোলনের কোনো সুনির্দিষ্ট নেতৃত্ব ছিল না। কিন্তু হঠাৎ করে ওপরের ইশারায় স্পটলাইটে নিয়ে আসা ইমরান ঈদ সরকারকে নতুন করে নাটকের নায়ক বানানো হলো। পেছনের মাস্টারমাইন্ডরা খুব ভালো করেই জানত, এই নাটক সফল করতে হলে একটা চেনা ফেস তো লাগে। ব্যাস, রাতারাতি ওপর মহলে লিখে দেওয়া নাটক অনুযায়ী তাকে বানিয়ে দেওয়া হলো এই নামধারী গণজাগরণ মঞ্চের মেইন ফেস বা মুখপাত্র। পেশায় রংপুর মেডিকেল কলেজের এক ইন্টার্ন ডাক্তার থেকে রাতারাতি টকশোর চেনামুখ বনে যাওয়া এই ইমরান আসল পরিচয় কিন্তু আরও চটকদার। তিনি ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একমাত্র মেয়ের জামাই, অর্থাৎ যাকে আন্দোলনে নিরপেক্ষ এবং আমজনতার মুখ বলে চালানো হচ্ছিল, তিনি আসলে সরাসরি সরকারের ঘরের লোক ছিলেন। পুরো ফ্যামিলি প্যাক গেম যাকে বলে। আর সরকারের এই গোপন চালটাকে তরুণ আর স্টুডেন্টদের কাছে একদম খাঁটি আর আবেগের জিনিস হিসেবে গিলিয়ে দিতে মাঠে নামানো হয়েছিল ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে। সেই সময় তরুণদের কাছে তিনি ছিলেন মস্ত বড় আইডল বা ক্রেজ। আর সেই কারণেই তার একটা ইশারায় লাখ লাখ সাধারণ স্টুডেন্ট চোখ বন্ধ করে এই মঞ্চের পেছনে এসে দাঁড়িয়েছিল। মূলত ওনার ভালো মানুষের ইমেজটাকে ঢাল বানিয়ে তরুণদের মগজ ধোলাই করার আসল চালটা চেড়েছিল পেছনের খেলোয়াড়রা। শুধু ইমরান বা জাফর ইকবালই নন, এই সাজানো মঞ্চকে চাঙ্গা করতে আরও কয়েকজন চাটুকার ও অতি উৎসাহী লিডারকে রাতারাতি সামনে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে অন্যতম ছিলেন স্লোগান কন্যা খ্যাত লাকি আক্তার, যার কাজই ছিল দিন রাত গলা ফাটিয়ে মাঠ গরম রাখা। দেশের সচেতন মানুষ তখনই বুঝতে পেরেছিল, এই মঞ্চ হুট করে আকাশে ভেসে আসেনি, এর পেছনে আগে থেকেই গভীর একটা প্ল্যান তৈরি করা ছিল, যা একটা ইশারায় মাঠে নামিয়ে দেওয়া হয়েছিল। এখন কথা হচ্ছে, একটা দেশের সাধারণ মানুষ হুট করে এভাবে রাস্তা ব্লক করে দিল, আর পুলিশ প্রশাসন কিচ্ছু বলল না। উল্টো দেখা গেল রাষ্ট্র নিজে এসে এই আন্দোলনকে প্রমোট করা শুরু করেছে। রাতারাতি সেখানে বিরিয়ানির প্যাকেট চলে এলো, পানির বোতল চলে এলো, বড় বড় সাউন্ড সিস্টেম বসে গেল। শীতের রাতে আন্দোলনকারীদের জন্য কম্বল, ম্যাট আর ফ্রিতে মোবাইল চার্জারের বুথ পর্যন্ত বসে গেল। এমনকি দেশের বড় বড় মোবাইল অপারেটর কোম্পানিগুলো সরকারের অলিখিত নির্দেশে শাহবাগ এলাকায় ফ্রি ওয়াইফাই এবং হাই স্পিড নেটওয়ার্ক বুস্টার বসিয়ে দিল, যাতে মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতে লাইভ কভারেজ 1 সেকেন্ডের জন্য বন্ধ না হয়। এই আন্দোলনের সবচেয়ে অদ্ভুত আর জোরদার অধ্যায়টা এসেছিল শাহবাগের ঠিক পাশেই, অমর একুশে বইমেলায়। ফেব্রুয়ারির মাস হওয়া প্রতিদিন হাজার হাজার মানুষ পরিবার আর ছোট ছোট শিশুদের নিয়ে মেলায় আসত। আর সেই সুযোগটাকে লুফে নেওয়া হলো। বইমেলায় আসা একদম কচি কাঁচা শিশুদের হাতে হুট করে মাইক ধরিয়ে দেওয়া হলো, আর পেছনে থাকা বড়রা শিখিয়ে দিত, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। যে শিশুরা রাজাকারের মানেও বোঝে না, পলিটিক্স কি জিনিস তাও জানে না, সির্ফ মা বাবার সাথে বই কিনতে এসেছে,
তাদেরকে দিয়ে এভাবে মাইকে মাইকে স্লোগান দেওয়া হলো। পুরো বিষয়টাকে এমনভাবে সাজানো হতো যাতে স্ক্রিনে দেখলে মনে হয় দেশের ছোট ছোট বাচ্চারাও বুঝি মন থেকে নিজে নিজেই ঘর থেকে রাস্তায় নেমে এসেছে। অথচ এই পুরো নাটক বা লোক দেখানো কারবারের পেছনে ছিল সরকারের ওপর মহলের একদম নিখুঁত এক প্রকার চাল। শুধু তাই না, ঢাকা শহরের এবং দেশের বিভিন্ন প্রান্তরে বেসরকারি সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, এমনকি ব্যাংক, বিমাকেও বাধ্য করা হয়েছিল শাহবাগে লোক পাঠাতে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মৌখিক নোটিশ চলে গেলেও শাহবাগে হাজিরা নিশ্চিত করতে হবে। বাসে বসে দেশের নানা প্রান্ত থেকে লোক এনে শাহবাগ ভরানো হচ্ছিল। আসল সত্যটা হলো, এটা কোনো সাধারণ আন্দোলন ছিলই না, এটা ছিল দিল্লির সরাসরি উস্কানি আর নিখুঁত ছকে তৈরি করা একটা সাজানো মঞ্চ। ভারত খুব ভালো করেই জানে, বাংলাদেশে যদি আমরা আজীবন মাস্তানি করতে পারি, তবে এই দেশের ক্ষমতায় শেখ হাসিনা বাদে অন্য কোনো সরকার কখনো আসতেই পারবে না। দিল্লি খুব ভালো করেই বুঝতে পেরেছিল, অন্য যে কোনো রাজনৈতিক দল বা বিকল্প কোনো শক্তি ক্ষমতায় এলে তারা ভারতেরই একচেটিয়া রাজত্ব বা দাদাগিরির পাশে এসে দাঁড়াবে না এবং নিজেদের দেশের স্বার্থকে আগে দেখবে, এবং দিল্লির অন্যায় চালিয়ে যাওয়া তাদের পক্ষে কথা বলাও সম্ভব না। ঠিক এই উদ্দেশ্যেই ভারতের গোয়েন্দা সংস্থা আর বড় বড় মাথারা এমন এক ছক সাজালো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। স্বাভাবিক আইন বা রাজনৈতিক নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে যা করা যাবে না তা জনগণের আবেগ বলে চালিয়ে দিয়ে আন্তর্জাতিক মহলেও মুখ বন্ধ রাখতে বাধ্য হবে। কারণ আন্তর্জাতিক পর্যায়ে বা মানবাধিকার সংস্থাগুলো যখন প্রশ্ন তুলবে, তখন সরকার খুব সহজ করেই বলতে পারবে, আমরা কি করব? এটা তো আমাদের কথা না। দেশের কোটি কোটি জনগণের দাবি, আমজনতার আবেগ, আর এই আবেগের আড়ালে দিল্লির উদ্দেশ্য ছিল একটাই, এদেশের আওয়ামী লীগের বাহিরের অন্য যে কোনো রাজনৈতিক দলকে যেন চিরতরে সাইড করে দেওয়া হয়। কোনো বিরোধী দল যেন মাথা চাড়া হয়ে আর উঠে দাঁড়াতে না পারে। আইন আর আদালতের দোহাই দিয়ে একটার পর একটা ফাঁসি বা সাজানো খুন করা হবে, আর সেটাকেই আমজনতার সামনে একদম ঠিক কাজ বা জায়েজ বলে গিলিয়ে দেওয়া হবে। এতে করে শেখ হাসিনা যেন আজীবন ক্ষমতায় টিকে থাকতে পারেন, আর সেই রাস্তাটাই একদম 100% ক্লিয়ার করা হয়েছিল। এই পুরো নাটকের সবচেয়ে বড় হাতিয়ার ছিল দেশের মূলধারার চাটুকার মিডিয়াগুলো। সরকারের কড়া গোয়েন্দা নজরদারির কারণে দেশের সব টিভি চ্যানেল এবং বড় বড় পত্রিকাগুলোর ওপর নির্দেশ ছিল, দেশের সব খবর বাদ দিয়ে দিন রাত শুধু শাহবাগের গুণগান গাইতে হবে। টকশোতে বসানো হতো এমন সব বুদ্ধিজীবীদের যাদের কাজই ছিল এই আন্দোলনের পেছনের রাজনৈতিক চালকে জায়েজ করা। তখনকার সময়ে মিডিয়া ট্রায়াল এমন এক ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছিল যে কোনো বিবেকবান মানুষ যদি শাহবাগের এই পুরনো সাজানো নাটক নিয়ে সামান্যতম প্রশ্ন তুলত বা একটু ভিন্ন মত প্রকাশ করত, তাকে রাতারাতি দেশদ্রোহী বা রাজাকার ট্যাগ দিয়ে দেওয়া হতো। মানুষের চিন্তা করার এবং সত্য কথা বলার স্বাধীনতাকে এই মঞ্চের মাধ্যমে মানসিকভাবে খুন করা হয়েছিল। শেখ হাসিনার রাজনীতিতে একটা নীতি খুব ভালো করেই বুঝতেন, তা হলো ইউজ অ্যান্ড থ্রো, কাজ শেষে লাথি মারা। দিল্লির আসল উদ্দেশ্য সফল করতে শেখ হাসিনা শাহবাগকে দিন রাত ফুল সাপোর্ট দিলেন, আর সেই সুযোগে কিছু সস্তা দালালি করা মানুষ, নামধারী জ্ঞানী গুণী আর ইন্টারনেটের কিছু সস্তা অ্যাক্টিভিস্ট যাদের মানুষ আগে থেকেই চিনত না, তাদেরকে রাতারাতি জিরো থেকে হিরো বানিয়ে লাইমলাইটে নিয়ে আসা হলো। মিডিয়া দিন রাত 24 ঘন্টা তাদের কভারেজ দিল। তারা ভাবল তারাই বুঝি দেশের ভাগ্য বিধাতা হয়ে গেছে, কিন্তু হাসিনা জানতেন এদের আসল যোগ্যতা কতটুকু। যেই না সাইদি, নিজামী বা কাদের মোল্লাদের ফাঁসি কার্যকর হয়ে গেল, অর্থাৎ এই ফ্যাসিবাদী হাসিনার ক্ষমতার রাস্তা একদম ক্লিয়ার হয়ে গেল, অমনি সিনারিও বদলে গেল। হাসিনা খুব ভালো করেই জানতেন এই অতি উৎসাহী শাহবাগীদের দিয়ে যদি একটু বেশি মাথায় তোলা যায়, তবে এরা পরে ঝামেলার কারণ হতে পারে। ব্যাস, নিজের কাজ হাসিল করা মাত্রই হাসিনা এই মঞ্চকে লাথি মেরে দূরে সরিয়ে দিলেন। যারা ভাবছিল তারা সরকারের খুব কাছের মানুষ, তারা টের পেল তাদেরকে আসলে সরকারের একটা চাল সফল করার জন্য দাবার গুটি বা টিস্যু পেপারের মতো ব্যবহার করা হয়েছিল মাত্র। কাজ শেষ, ডাস্টবিনে ছুঁড়ে ফেলো, গেম ওভার। আজ এক যুগ পার হয়ে গেছে, আজ 2026 সাল। পেছনের দিকে তাকালে কি দেখা যায়? সেই নামধারী গণজাগরণের মঞ্চের আজ কোনো নাম গন্ধও নেই।
আজকের দিনে এসে তারা একদম হাওয়া হয়ে গেছে। আর যে ফ্যাসিবাদী শেখ হাসিনা অন্যকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছিলেন, অহংকারের চূড়ায় বসে থাকা সেই হাসিনা নিজেও আজ গদি হারিয়ে একেবারে রাস্তায় বসে গেছেন। আর পেছনের আসল খেলোয়াড়রা, তাদের পরিণতি আজ সত্যিই অনেক করুণ। দিল্লির ইশারায় আর হাসিনার ছায়ায় যারা একদম অত্যন্ত প্রভাবশালী ছিলেন, তাদের সেই দাপট আজ এক্কেবারে শেষ। উদাহরণ হিসেবে বলা যায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কথা। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ক্ষমতার জোরে তিনি একসময় বেশ প্রভাবশালী ছিলেন। ক্ষমতার সমীকরণ বদলানোর পর দেশ ছাড়া আমেরিকায় একরকম আড়াল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি। আর তরুণদের সামনে আইডল হিসেবে দাঁড়ানো ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল আজ সব ধরনের সরকারি সুবিধা, সামাজিক দাপট হারিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তিনি জনসম্মুখ থেকে পুরোপুরি আড়ালেই চলে গেছেন এবং তীব্র সামাজিক ও রাজনৈতিক কোণঠাসা অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। বাকিদের অবস্থাও খুব একটা ভালো না। তৎকালীন সরকারের অতি উৎসাহী চাটুকার এবং আমলারা জনগণের ক্ষোভের মুখে পড়েছেন। তাদের কেউ কেউ আইনি প্রক্রিয়ায় মুখোমুখি হয়ে এখন কারাবন্দী হয়ে আছেন, কেউ বা গণধোলাইয়ের ভয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছেন। আর যারাই দেশে আছেন সমস্ত পদ পদবি হারিয়ে এখন পুরোপুরিভাবেই কোণঠাসা। ক্ষমতার গরমে যারা একসময় সাধারণ মানুষকে পাত্তাই দিতেন না, আজ সময়ের ব্যবধানে তাদের এই দশা দেখে বোঝা যায় ক্ষমতা চিরদিন থাকে না। আসলে দিল্লির ইশারায় আর জুলুমের উপর ভিত্তি করে যে তাসের ঘর বানানো হয় তা কোনো দিন স্থায়ী ছিল না। শাহবাগ আন্দোলন তার সবচাইতে বড় জলজ্যান্ত প্রমাণ। ক্ষমতার দাপটে অন্ধ হয়ে সাধারণ মানুষের উপর জুলুম করলে যে শেষ রক্ষা হয় না, ইতিহাসের এই নির্মম সত্যটাই আসলে আরও একবার প্রমাণ করল।